কাকাবাবু, আপনার এই বাগানের চারিদিকের গাছের দিকে তাকিয়ে দেখুন একবার। এবার কিন্তু গাছে গাছে খুব ভালো ফলন এসেছে। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস গোপাল। এবার মাটির জোর আর খাঁটি খাটুনির কারণে বাগানের চেহারা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ কাকাবাবু, আপনি দিন রাত কঠোর পরিশ্রম করেছেন বলেই আজকে প্রতিটি গাছে কলার মোচা দেখা যাচ্ছে। ফসল ভালো হলে মনটা বাণিজ্যের আশায় ভরে ওঠে। এবার হাটে কলার দাম ভালো পেলে মনের সব কষ্ট দূর হয়ে যাবে। আপনি মোটেও চিন্তা করবেন না কাকাবাবু। এবার আপনার কলার ফলন দেখে হাটের পাইকাররা বেশি দাম দিতে বাধ্য হবে। তবে ফলন ভালো হলেই তো আর হলো না গোপাল, এই পুরো বাগানটাকে এখন রাত জেগে পাহারা দিতে হবে। হ্যাঁ কাকাবাবু, চোরের উপদ্রবে চারিদিকে বেড়েছে। সারা বছরের এই অমূল্য পরিশ্রমের ধন সাবধানে আগলে রাখতে হবে। তুই কালকে সকালবেলা একটু সময় করে হাটের ওদিকের চটের বড় বেড়াগুলো আমার এই বাগানের চারপাশে একটু ঘিরে দিস তো। আপনি কোনো চিন্তা করবেন না কাকাবাবু, আমি কালকে সকালেই এসে আপনার এই সুন্দর বাগানের চারপাশটা ভালো করে আটকে দেব। এ কি সর্বনাশ হলো আমার! বাগানের একটা গাছেও কি কোনো কলার মোচা অবশিষ্ট নেই রে? সব তো শেষ হয়ে গেল। কাকাবাবু, আপনি অমন করে মাটির উপর বসে পড়ে হাউমাউ করে কেন আফসোস করছেন? কি হয়েছে খুলে বলুন তো। তুই নিজের চোখে চেয়ে দেখ গোপাল, কালকে রাতের অন্ধকারে চোরেরা আমার পুরো বাগানের সব কলা কেটে নিয়ে চলে গেছে। ওরে বাবারে, এ কি মারাত্মক কাণ্ড! কালকে বিকেল পর্যন্ত তো আমি নিজের চোখে এই বাগানের কাছে গাছে গাছে কলার ছড়া দেখেছি। আমার সারা বছরের সব পরিশ্রমের খাঁটি উপার্জন এক নিমেষে চোরেরা লুট করে নিয়ে গেল। এখন আমার কি হবে? আপনি নিজের মনকে অমন করে আর কষ্টের মাঝে ফেলবেন না কাকাবাবু। আপনারই বলে নিশ্চয়ই কোনো কড়া নজর লেগেছিল। এখন আমি এই বুড়ো বয়সে ঘরের উনুন জ্বালাবো কি করে গোপাল? আমার তো সব শেষ হয়ে গেল। এখন আর কেঁদে কেটে কোনো লাভ নেই কাকাবাবু। কে এই চুরির কাণ্ড ঘটিয়েছে তা তো আমরা কেউই জানি না। কাকাবাবু, আপনাকে আজকে এই ভর দুপুরে অমন শুকনো মুখে পথ বেয়ে হেঁটে যেতে দেখে আমার চিন্তা হচ্ছে। তুই আর কিসের চিন্তার কথা বলছিস বিক্রম? কালকে রাতে চোরেরা আমার পুরো কলা বাগানের সব কলার মোচা চুরি করে নিয়েছে। এ কি বিপদের কথা বলছেন কাকাবাবু? আপনার সারা বছরের ওই সম্বলটা চোরেরা অমন করে কেটে নিয়ে চলে গেল। হ্যাঁ বিক্রম, ভাগ্য এক নিমেষে আমাকে পথের ভিখিরি করে দিল। তা তুই এই ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? কাকাবাবু, আমি তো ওদিকের বাজারে মাংসের নতুন ব্যবসা শুরু করেছি। এখন মাংস বিক্রি করেই ভালো লাভ হচ্ছে। ভালো 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 কথা। তুই তো নিজের খাটুনি দিয়ে এই কষ্টের বাজারেও ভালো লাভ করে নিজের পুরো সংসার চালাচ্ছিস। হ্যাঁ কাকাবাবু, আপনার আশীর্বাদে মাংসের দোকানটা এখন বেশ ভালোই চলছে। আপনি নিজের মন খারাপ করে আর এখানে দাঁড়িয়ে থাকবেন না। আমারও খুব ইচ্ছে ছিল এবার সব কলা বিক্রি করে ভালো লাভ করব, কিন্তু চোরের দল আমার সব স্বপ্ন ভেঙে দিল। আপনি আর আফসোস করবেন না কাকাবাবু, কপালে যা ছিল তা তো হয়েই গেছে। এখন বাড়ি গিয়ে একটু ঠান্ডা হয়ে জলটা খান। কাকাবাবু, আপনি এই সাঁঝের বেলায় অমন করে একা একা শূন্য বাগানের মাঝে মুখ লুকিয়ে বসে আছেন কেন? গোপাল, তুমি বিক্রমের নতুন ব্যবসার খবর কিছু জানো নাকি হে? ও তো এখন গ্রামে গ্রামে মাংস বিক্রি করে ভালোই আয় করছে। হ্যাঁ কাকাবাবু, আমি জানি। এই চরম মন্দার বাজারে অমন একটা ব্যবসা আমাদের গায়ের বুকে নিতে পারলে আদেও মন্দ হতো না। আমি নিজের মনে একটা নতুন ব্যবসার কথা ভাবছি গোপাল। এই কাটা কলা গাছগুলো দিয়ে তো আর ফল পাওয়া যাবে না। আপনি এই ফেলনা হয়ে যাওয়া গাছের গুঁড়িগুলো দিয়ে হুট করে আবার কিসের নতুন ব্যবসা শুরু করবেন কাকাবাবু? আমরা এই কলার থোরগুলো কুচিয়ে রান্না করে বাজারে কলা পাতা দিয়ে বিক্রির ব্যবসা শুরু করতে পারি। আপনার বুদ্ধিটা আদেও চমৎকার বাবু, তবে আপনার এই গ্রামের মানুষ অমন খাবার টাকা দিয়ে কিনতে চাইবে না। তুমি অমন বাধার কথার মুখে এনো না গোপাল। আগে একদিন আমরা চেষ্টা তো করে দেখি। হ্যাঁ কাকাবাবু, একদিন বাজারে রান্না করে বসলে মানুষের পছন্দ কেমন তা আমরা সহজে বুঝতে পারবো না।
এমনিতেই চোরের উপদ্রবে আমাদের পুরো বছরের সম্বল শেষ হয়ে সংসারের অবস্থা একেবারে পুরোপুরি ভেঙে পড়েছে গো। তুমি আর অমন শুকনো মুখে দুশ্চিন্তা করো না সরোজিনী। আমি এই কলা গাছগুলো নিয়ে একটা নতুন ব্যবসার কথা ভাবছি। তুমি এই ফেলনা গাছের গুঁড়ি নিয়ে আবার কিসের নতুন বাণিজ্য খাড়া করবে, তা তো আমার মাথায় আদৌ ঢুকছে না। আমরা যদি কলার থোরগুলো ভালো করে কুচিয়ে রান্না করে হাটের এক কোণে কলা পাতা দিয়ে বিক্রির ব্যবস্থা শুরু করি। রান্না করার খাটুনি তো আমি করতে পারবো, কিন্তু এই মন্দার দিনে যদি ওষুধের মতো টাকা খরচ করে আরো লোকসান হয়। আমরা তো আর কোনো টাকা পয়সা বিনিয়োগ করছি না সরোজিনী, একবার চেষ্টা করে দেখতে তো কোনো ক্ষতি নেই। যদি হাটের মানুষ আমাদের এই তৈরি করা খাবার আদৌ না কেনে, তবে তো ঘরের বাকি চালটুকু একেবারে নষ্ট হয়ে যাবে। তুমি অমন ভয়ের কথা আর ভেবো না। যদি এই নতুন কাজ সফল হয়ে যায় তবে আমাদের এই ভাঙা ঘরের অভাব পুরোপুরি দূর হবে। আচ্ছা, তুমি যখন এত করেই বলছো, তখন আমি আগামীকাল ভোরবেলা থেকেই সব থোর মন দিয়ে রান্না করে দেব। কাকাবাবু, কাকিমা, আপনারা আজকে এই ভর দুপুরে অমন হাঁড়ি নিয়ে এই ফাঁকা গাছের তলায় কেন বসে আছেন? গোপাল, আমরা তো সকাল থেকেই নতুন কলার থোরের খাবার নিয়ে হাটের মোড়ে ক্রেতার আশায় বসে আছি। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল গোপাল, অথচ এখনো পর্যন্ত একটা ক্রেতাও আমাদের এখানে কিনতে এলো না। কাকাবাবু, আমি তো আগেই বলেছিলাম আমাদের গ্রামের মানুষ এই খাবার টাকা দিয়ে কিনতে চাইবে না। তুমি অমন বাধার কথার মুখে এনো না গোপাল। দেখে আর একটুখানি সময়ে এখানে মন দিয়ে অপেক্ষা করে কি হয়। রোদের তাপে হাঁড়ির সব খাবার তো একেবারে পুরোপুরি শুকিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে গো। আমার কিন্তু খুব ভয় করছে। আপনারা রোদের মধ্যে কষ্ট করবেন না কাকাবাবু। প্রথম দিন একটুখানি বড় বাধা আসতেই পারে। আপনারা আপনারা মন শক্ত রাখুন। হ্যাঁ গোপাল, বাণিজ্যের শুরুতে অমন ছোটোখাটো সমস্যা তো আসতেই পারে। আমরা আর একটুখানি দেখব। আচ্ছা কাকাবাবু, আপনারা বসুন। আমি ওদিকের পাড়ায় চাষিদের এই নতুন খাবারের কথা ভালো করে জানিয়ে আসছি। সরোজিনী, বাইরে যেভাবে বানের জলের তোড় বাড়ছে তাতে মনে হচ্ছে চারিদিকের পাড়ায় বন্যা এসে গেল। আমাদের নতুন ব্যবসা শুরু করতে না করতেই ওদিকে নোংরা জলের বন্যা এসে হাজির হলো। এখন আমরা কিভাবে কি করব গো? চারিদিকে রাস্তাঘাট বানের জলে একেবারে পুরোপুরি ডুবে গেছে। এখন তো হাটের ওদিকে দোকানপাট সব বন্ধ হয়ে যাবে। আমি তো আগেই বলেছিলাম এই নতুন খাবার তৈরি করে আমাদের কোনো লাভ হবে না। একজন ক্রেতাও তো কিনলো না। তুমি অমন বাড়তি হাপিত্যেশ আর করো না সরোজিনী। বাণিজ্যের শুরুতে অমন বাধা আসতেই পারে। এখন আমাদের ঘরে চাল বাড়ন্ত, তার ওপরে বানের জলে বারান্দার খুঁটি ছুঁই ছুঁই করছে। আমার খুব ভয় করছে। তুমি মন শক্ত করো সরোজিনী। আমাদের আরও দু একদিন এভাবে রান্না চালিয়ে যেতে হবে, তারপর আসল সিদ্ধান্ত নেওয়া যাবে। কিন্তু এই কড়া বানের দিনে গ্রামের মানুষ ঘর থেকে বের হতেই পারছে না। ওনারা আমাদের এই খাবার আদেও কিভাবে কিনবে? আগে এই চারিদিকের নোংরা জল একটুখানি কমুক, তারপর আমরা নতুন করে হাটের দিকে হাঁড়ি নিয়ে বের হব। কি বিক্রম, তুই আজকে অমন ফাঁকা ঝুড়ি হাতে কাদা জল মেখে কোথায় চলছিস বর্ষাকালে? হ্যাঁ, বলিস না গোপাল, আমাদের মাংসের ব্যবসার অবস্থা আদৌ ভালো নয়। বন্যার কারণে শহর থেকে কোনো নতুন মাংস আনতেই পাচ্ছি না। ওরে বাবারে, এ কি বিপদের কথা শুনছি। তোর ওদিকের বড় দোকানটাও তাহলে একেবারে পুরোপুরি বন্ধ? হ্যাঁ গোপাল, বানের জল দোকানের ভেতর ঢুকে সব নষ্ট করে দিয়েছে। এখন সংসার কিভাবে চলবে তা আমরা নিজেরাই জানি না। তোর তো তাও আগেকার জমানো পুঁজি ঘরে আছে বিক্রম, কিন্তু আমাদের গ্রামের বাকি চাষিদের তো নেই। তুই একদম খাঁটি কথা বলেছিস গোপাল। এই কড়া বন্যার কারণে পুরো গ্রামবাসীদের অবস্থা খারাপ হয়ে গেছে। কাকাবাবু, বাইরে এসে চারিদিকের পাড়ার অবস্থা একবার দেখুন। গ্রামের মানুষের ঘরে আহার বলতে আর কিচ্ছু অবশিষ্ট নেই। হ্যাঁ গোপাল, বানের জল যেভাবে বাড়ছে তাতে আমাদের এই গায়ের মানুষ না খেয়ে কষ্ট পাবে। তুমি সকাল থেকে অন্ন মুখে না দিয়ে অমন গম্ভীর মুখে একা একা ঘরের কোণে কি ভাবছো গো? সরোজিনী, বাইরের বানের নোংরা জলে গ্রামের সব মানুষের ঘরবাড়ি একেবারে পুরোপুরি ডুবে গেছে। ওনারা কষ্টে আছে।
হ্যাঁ, আমি তো সকাল থেকে ওদিকে জানালার ফাঁক দিয়ে গ্রামবাসীদের এমন দুর্গতির কথা নিজের চোখে দেখেছি। গরিব মানুষগুলো আর অভাবে যেভাবে হাহাকার করছে তা দেখে আমার নিজের মনের ভেতরের কোণে কষ্ট হচ্ছে। তোমাকে একটা ভালো কথা বলি, আমাদের কলা বাগানের ওই কাটা গাছগুলো তো জলের ভেতর থাকলে সহজেই পচে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সরোজিনী, ওগুলো তো আর আমাদের কোনো নতুন বাণিজ্যের কাজে আদৌ ব্যবহার করা হয়ে ওঠেনি। আমরা এই কলা গাছের থোড়গুলো রান্না করে এই চরম অভাবের দিনে ওদিকের গ্রামবাসীদের কাছে বিনামূল্যে পৌঁছে দিলে কেমন হয়? এ কি চমৎকার আর দয়ার কথা বললে সরোজিনী। আমাদের টাকা পয়সার নতুন কোনো প্রয়োজন নেই, মানুষ বাঁচলেই হবে। তবে তুমি আর সময় নষ্ট না করে ওদিকে ডেকটা ধুয়ে দাও, আমি এখনই উনুন জ্বালিয়ে সব রান্নার ব্যবস্থা করছি। চান্দু, তুমি তীব্র বানের নোংরা জলের মধ্যে অমন সাঁতার কেটে কোথায় যাওয়ার চেষ্টা করছো ভাই? কাকাবাবু, চারিদিকের কাদা জলে ঘরের সব চাল ভেসে গেছে, তাই একটুখানি শুকনো আহারের খোঁজে ওদিকের হাটে যাচ্ছিলাম। তুই আর এমন গভীর জলের দিকে যাস না চান্দু, আমার নৌকায় আয়, আমরা এই তৈরি খাবার তোদের জন্যই এনেছি। কাকাবাবু, আপনার তো নিজের পুরো কলা বাগানটাই চোরের দল কেটে সাবার করে দিল, তবে এই কলার থোর আপনারা কোথায় পেলেন? আমার বাগানের সব কলার মোচা চুরি হয়ে গেছে, তো তাই উপায় না পেয়ে এখন এই গাছের থোর রান্না করে সবার সাহায্য করছি। আপনার এই দয়ার কথা শুনে আমার নিজের পাপী মনের ভেতরের কোণে কড়া অনুশোচনা হচ্ছে কাকাবাবু। তুই এই ভরসাকালে অমন অদ্ভুত কান্নার সুরে হুট করে কোন নতুন বিপদের কথা বলছিস রে চান্দু? খুলে বল তো। কাকাবাবু, আসলে আমার বৃদ্ধা মায়ের কঠিন অসুস্থতার ওষুধ কেনবার জন্যই আপনার কলা বাগানের সব কলা চুরি করতে আমি বাধ্য হয়েছিলাম। ওরে চান্দু, তুই নিজের অভাবের কারণে অমন চুরির অন্যায় কাজ করতে গেলি কেন ভাই? মায়ের চিকিৎসার জন্য কোনো টাকা ছিল না। আপনারা এত ভালো মানুষ, আমার এই অপরাধের জন্য আমাকে ক্ষমা করে দিন। আরে এতে ক্ষমা চাওয়ার কি আছে? তুই যে নিজের মুখে চুরির অপরাধ স্বীকার করেছিস সেটাই অনেক। এবার আমাদের কাজে হাত লাগা। বিক্রম, ঘরের ভেতর বানের জল কতটা উঠেছে ভাই? তোমার ঘরের ভেতরের চাল ডাল আদেও কিছু অক্ষত আছে তো? কাকাবাবু, আমার জমানো পুঁজি বলতে এখন আর অবশিষ্ট কিছু নেই। ঘরের সব জিনিস জলে ভেসে গেছে। তুমি আর এমন ম্লান মুখ করে বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে থেকো না, আমাদের এই গরম খাবার বাটিতে নাও বিক্রম। কাকিমা, আপনারা এই কড়া বন্যার দিনে নিজেরা না খেয়ে গ্রামের সব মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন। আপনাদের ঋণ শোধ হবে না। তুমি অমন বাড়তি ঋণের কথার মুখে এনো না বিক্রম। এই চরম বিপদের দিনে মানুষ মানুষের পাশে দাঁড়াবে না। আমার মাংসের দোকানটা একেবারে পুরোপুরি জলের তলায় চলে গেছে কাকাবাবু। আজকে দুদিন ধরে ঘরে নুন একেবারে পুরোপুরি বন্ধ। হাহারে, ছেলেটা আজ দুদিন ধরে না খেয়ে কষ্টের মুখে পড়েছে। তুমি আর দেরি না করে ওকে আর এক হাতা দাও। এই নাও বিক্রম, এই গরম কলার থোরটুকু খেয়ে নিজের শরীরের জোর একটুখানি বাড়িয়ে নাও। আমরা ওদিকের পাড়ায় যাব। কাকাবাবু, আপনারই পরম খাঁটি উপকারীর কথা আমি নিজের জীবনে কোনোদিন বলবো না। বিক্রম, চান্দু, আমাদের সম্মানিত কাকাবাবু এই কড়া বন্যার দিনে গ্রামের সব মানুষের যেভাবে অন্ন দিয়ে প্রাণ বাঁচালেন তা অতুলনীয়। তুই একদম খাঁটি কথা বলেছিস গোপাল। ওনাদের তো নিজেদের কোনো আত্মীয় পরিজন বা বংশের কেউ অবশিষ্ট নেই। হ্যাঁ বিক্রম দাদা, এই কলার থোরের সামান্য ব্যবসা করি তো ওনারাই বুড়ো বয়সে নিজেদের পুরো সংসার কষ্টে চালান। এখন বন্যা একেবারে পুরোপুরি কমে গেছে। ওনাদের এই ভাঙা দশা দেখে আমাদের তো নিজেদের কর্তব্য পালন করা দরকার। তুই একদম মানুষের মতো কথা বলেছিস গোপাল। আমরা যদি এখন ওনাদের পাশে না দাঁড়াই তবে তো ওনাদের বড় কষ্ট হবে। বিক্রম দাদা, গোপাল কাকা, আমি তো ওনার বাগানে চুরির অপরাধ করেছি। আমার নিজের খাটুনি দিয়ে প্রায়শ্চিত্ত করতে চাই গো। তবে চল, আমরা তিনজনে মিলে এক সিদ্ধান্ত নিই। আমরা নিজেরা খেটে ওনার এই কাটা কলা বাগানটা আবার সুন্দর করে গড়ে দেব। বাহ, এই চমৎকার কাজের চেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না। আমি নিজের টাকায় শহর থেকে ভালো করে ভালো কলার চারা এনে দেব। হ্যাঁ, আমি দিনরাত একা খেটে ওদিকের পুরো মাঠের মাটি কুপিয়ে চারাগুলো সুন্দর করে রোপণ করবার সব দায়িত্ব নিজের কাঁধে নিলাম। কাকাবাবু, আপনি এবার নিজের চোখ দুটো ভালো করে খুলে চারিদিকের এই নতুন বাগানের দিকে চেয়ে দেখুন তো একবার। ওরে বিক্রম, চান্দু,
তোরা দুজনে মিলে আজকে এই বর্ষাকালে আমাকে অমন নতুন চারা রোপণ করা কলা বাগানের মাঝে আনলি কেন? কাকাবাবু, আপনি বন্যার দিনে আমাদের এত বড় পরম উপকারে নিজের অন্ন বিলিয়ে দিয়েছিলেন, তাই আমরা খুশি হয়ে বাগানে বাদ দিলাম। এ কি চমৎকার আর আশ্চর্য কাণ্ড ঘটিয়েছিস তোরা! পুরো বাগানে তো সুন্দর সুন্দর নতুন কলার চারা বসেছে। হ্যাঁ, আসছে তো। কাকাবাবু, শহর থেকে এই উর্বর জাতের ভালো চারাগুলো আমি নিজের দায়িত্বে এনেছি, আর চান্দু একা হাতে সব মাটি কুপিয়েছে। তোদের এই পরম ভক্তিময় আর সুন্দর কাজের রূপ দেখে আমার নিজের মনের ভেতরের কোণে প্রীতি জন্মেছে ভাই। আমি নিজের চুরির অপরাধের প্রায়শ্চিত্ত করতে পেরে আজকে নিজের মনের গভীর কোণ থেকে শান্তি পেলাম কাকাবাবু। তুই অমন পুরনো দুঃখের কথা আর মুখে আনিস না চান্দু। তোরা দুজনে আমার এই বুড়ো জীবনের আসল জোর। আপনি আর এমন চোখ ভিজিয়ে কষ্টের কথা ভাববেন না কাকাবাবু। হ্যাঁ ভাই, এখন থেকে এই বাগানের ভালো ফলন দেখে আপনি সুখে থাকবেন। তুমি আর রোদের মধ্যে এমন অতিরিক্ত খাটুনি করে নিজের ওই বুড়োর শরীর একেবারে পুরোপুরি হাঁপিয়ে তুলো না গো। সরোজিনী, তুমি চারিদিকের এই নতুন চারাগুলোর দিকে চেয়ে দেখো একবার। গ্রামবাসীদের সাহায্য করেছিলাম বলেই আজকে ওনারাও সাহায্য করলো। তা তো বটেই, তবে এই অভাবের দিনে কলার থোড়গুলো বিনামূল্যে গ্রামবাসীদের ঘরে পৌঁছে দেওয়ার বুদ্ধিটা কিন্তু আমিই দিয়েছিলাম। হ্যাঁ সরোজিনী, তোমার সেই চমৎকার আর দয়ালু মনের খাঁটি পরামর্শের কারণেই আজকে আমাদের এই বাগান নতুন রূপ পেল। মানুষের বিপদে পাশে দাঁড়ালে যে নিজের মনে যে এত আনন্দ আর শান্তি পাওয়া যায় তা আমি আগে বুঝিনি। তুমি একদম খাঁটি কথা বলেছ সরোজিনী। মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করলে তা আবার ওপরওয়ালা ভালো কাজের বিনিময় ফিরিয়ে দেন। আমাদের এই গাঁয়ের মানুষগুলো সরল আর পরম উপকারী গো। ওনাদের এমন ভালোবাসা পেয়ে আমার বুকটা ধন্য হলো। আজ থেকে আমরা দুজনে মিলে এই সুন্দর বাগানের যত্ন নেব আর পরম শান্তিতে নিজেদের এই ছোট ঘরেই আজীবন কাটাবো। হ্যাঁ চলো, বেলা এবার ফুরিয়ে আসছে, কুপি জ্বালানোর সময় হলো। বাকি জলটুকু গোড়ায় দিয়ে তুমি ঘরের ভেতরে এসো।